আজকে আমরা প্রিন্সিপাল অফ ফিন্যান্সের ওয়ার্কশিটের একটা ম্যাথ করব। তো আজকে যে ম্যাথটি করব সেটি বিবি অনার্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2017 সালে আসছে। তো দেখো ওয়ার্কশিটে কি থাকে, প্রশ্নে আমাদের একটা ট্রায়াল ব্যালেন্স থাকে আর কিছু অ্যাডজাস্টমেন্ট থাকে। আর ওয়ার্কশিটটা হবে 10 কলামের 10 কলামের। কি কি কর থাকবে এখানে? ট্রায়াল ব্যালেন্স থাকবে, অ্যাডজাস্টমেন্ট থাকবে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট। প্রত্যেকটাতে আবার দুইটা দুইটা করে ঘর থাকবে, ডেবিট ক্রেডিট ডেবিট ক্রেডিট। তো তোমাদের প্রথম কাজ হচ্ছে প্রশ্নের যে ট্রায়াল ব্যালেন্সটা থাকবে ওই ট্রায়াল ব্যালেন্সটা হুবহু এখানে যেভাবে আছে এভাবে লিখে ফেলতে হবে। আর টাকাগুলো কোথায় বসাবা? ট্রায়াল ব্যালেন্সের ঘরে বসাবা। তো আমি প্রশ্ন থেকে এই ট্রায়াল ব্যালেন্সটা হুবহু যেভাবে আছে এভাবে এখানে তুলে ফেললাম, তুলে ট্রায়াল ব্যালেন্সের মধ্যে লিখলাম। এরপর আমাদের প্রশ্নে কিছু অ্যাডজাস্টমেন্ট থাকবে, ওই অ্যাডজাস্টমেন্ট গুলো আমি এখানে পাশে লিখে রাখছি। আমাদের এরপরে ট্রায়াল ব্যালেন্সটা মানে ওয়ার্কশিটের ঘরে ট্রায়াল ব্যালেন্সটা তোলার পর আমাদের যে কাজটা থাকবে সে কাজটা হচ্ছে এখানে যে অ্যাডজাস্টমেন্ট গুলো দেওয়া থাকবে এই অ্যাডজাস্টমেন্ট গুলার জার্নাল দিতে হবে। তো জার্নাল দিয়ে কোন ঘরে বসাইতে হবে? এখানে যে একটা অ্যাডজাস্টমেন্টের ঘর আছে অ্যাডজাস্টমেন্টের ঘরে টাকাগুলা বসাইতে হবে। তো খেয়াল করে দেখো, আমি প্রথম যে অ্যাডজাস্টমেন্ট আছে এটা একটু পড়তেছি। এখানে বলা আছে সাপ্লাইজ অন হ্যান্ড। অন হ্যান্ড মানে সাপ্লাইজ হাতে আছে। কত টাকা সাপ্লাইজ হাতে আছে? 7,500 টাকা। কিন্তু আমাদের ট্রায়াল ব্যালেন্সে সাপ্লাইজ কত টাকা ছিল? 10,500 টাকা ছিল। তাহলে আমরা দেখতেছি এখানে আমাদের সাপ্লাইজ হ্রাস পাইছে। কত টাকা সাপ্লাইজ হ্রাস পাইছে? 3,000 টাকার সাপ্লাইজ হ্রাস পাইছে। তো সম্পদ হ্রাস পেলে খরচ বৃদ্ধি পাবে, সবসময় মনে রাখবা। সম্পদ যদি হ্রাস পায় তাহলে খরচ বৃদ্ধি পাবে। তাহলে এখানে যেহেতু সাপ্লাইজ হ্রাস পাইছে তার মানে সাপ্লাইজ নামক খরচ বৃদ্ধি পাবে আর সাপ্লাইজ নামক সম্পদ কমে যাবে। এই জন্য এটা জাবেদা হবে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট সাপ্লাইজ ক্রেডিট। তা আমরা এখানে দেখতেছি সাপ্লাইজ এক্সপেন্স নামে কোনো হিসাব আছে কিনা? নাই। তাহলে আমরা এখানে নতুন করে সাপ্লাইজ এক্সপেন্স নামে হিসাব লিখতে হবে। তো সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট। তো সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট কত টাকা? কত টাকা খরচ হয়েছে? 3,000 টাকা খরচ হয়েছে। এই জন্য সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট 3,000 টাকা। আমরা জানি খরচ বৃদ্ধি পেলে খরচ ডেবিট হয়, এই জন্য সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট করলাম। তো সাপ্লাইজ খরচ বাড়লে সম্পদ কমে যাবে। দেখো এখানে আমাদের সম্পদ কমে গেছে, ওই সমন্বয় বলছে 7,500 টাকা থাকবে। এই জন্য সাপ্লাইজ নামক সম্পদ হ্রাস পাইছে। কেন হ্রাস পাইছে? কারণ আমাদের শুরুতে কত ছিল? 10,500 টাকা ছিল। তো পরবর্তীতে 7,500 টাকা হয়েছে। তাহলে কত টাকা সাপ্লাইজ হ্রাস পাইছে? 3,000 টাকা সাপ্লাইজ হ্রাস পাইছে। এই জন্য এখানে সাপ্লাইজটা ক্রেডিট হবে, মানে জাবেদাটা হবে আমাদের সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট সাপ্লাইজ ক্রেডিট। সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট সাপ্লাইজ ক্রেডিট 3,000 টাকা করে লিখবো। তা আমরা সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট 3,000 টাকা লিখলাম। এখন লিখবো সাপ্লাইজ ক্রেডিট 3,000 টাকা। তাহলে আমরা এখানে দেখতেছি সাপ্লাইজ নামে হিসাবটা আগে থেকেই আছে। তা আমরা শুধুমাত্র সাপ্লাইজ হিসাবে ক্রেডিট পাশে 3,000 টাকা লিখে ফেলবো। তো এটা গেল আমাদের। এরপর আমাদের 2 নাম্বার অ্যাডজাস্টমেন্টটা এখানে বলা আছে ডেপ্রিসিয়েশন অফ টাকা 6,000 পার মান্থ, মানে ডেপ্রিসিয়েশনটা পার ইয়ার বলা আছে 6,000 পার ইয়ার। ডেপ্রিসিয়েশন প্রতি বছরে কত টাকা হবে? 6,000 টাকা হবে। তো ডেপ্রিসিয়েশনের যাবে আমরা জানি হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, মানে অবসর হিসাব ডেবিট পুঞ্জীবিত অবসর হিসাব ক্রেডিট। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মানে পুঞ্জীবিত অবসর। তো এখানে 1 বছর ব্যবহার করলে কত টাকা অবশ্যই হবে? 6,000 টাকা অবশ্যই হবে। আর আমরা অঙ্কটা করতেছি হচ্ছে মার্চের 31 তারিখ পর্যন্ত, 2015 সালের মার্চের 31 তারিখ পর্যন্ত, মানে 3 মাসের অঙ্ক করতেছি। 1 কোয়ার্টার, 3 মাসের অঙ্ক করতেছি। এই জন্য আমি এখানে তারিখটা লিখে রাখলাম। সবকিছু আসলে লেখা সম্ভব হচ্ছে না, বোর্ডে জায়গা হচ্ছে না, তো এই জন্য সবকিছু লেখা সম্ভব হচ্ছে না। তো এখানে অঙ্কটা করতেছি মার্চের 31 তারিখ পর্যন্ত, 3 মাসের অঙ্ক করতেছি। তো 1 বছর অবশ্যই কত টাকা হবে? 6,000 টাকা হবে। তো 1 বছর সমান কয় মাস? 12 মাস। তো আমরা 6,000 কে যদি 12 দিয়ে ভাগ করি 1 মাসের অবশ্যই পাবো। 6,000 ভাগ 12, 1 মাসের অবশ্যই পাবো। আর অঙ্কটা করতেছি কয় মাসের? 3 মাসের। তাহলে 3 দিয়ে গুণ করলে 3 মাসের অবশ্যই টাকাটা পাবো। তাহলে 3 মাসে অবশ্যই আসবে কত টাকা? 1,500 টাকা। তো এখানে আমরা 1,500 টাকা লিখবো ওই পাশে, 1,500। তো জাবেদাটা কি? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। তো আমরা এখানে দেখতেছি আমাদের ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নামে কোনো হিসাব আগে থেকে ছিল না, তাহলে এটা নতুন করে লিখতে হবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। তো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট কত টাকা লিখবো? 1,500 টাকা। অ্যাডজাস্টমেন্টের ডেবিট পাশে 1,500 টাকা। এরপরে দেখতেছি এখানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নামেও কোনো হিসাব নাই, তার মানে আমাদেরকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নামে হিসাবটাও নতুন করে লিখতে হবে। তো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট কত টাকা লিখবো? তাও 1,500 টাকা লিখবো। ক্রেডিট পাশে অ্যাডজাস্টমেন্টের ক্রেডিট পাশে 1,500 টাকা বসাবো।
তো আমাদের 2 নাম্বার অ্যাডজাস্টমেন্টটা চলে গেল, এবার আমরা 3 নাম্বার অ্যাডজাস্টমেন্টটা দিব। তো 3 নাম্বার অ্যাডজাস্টমেন্ট বলা আছে, দেখো ইন্টারেস্ট অ্যাক্রুয়েড। অ্যাক্রুয়েড মানে বকেয়া, সুদ বকেয়া আছে অন 6 মান্থ নোট পেবল ইস্যু অন জানুয়ারি 1, মানে জানুয়ারির 1 তারিখে 6 মাস মেয়াদি যে নোটটা ইস্যু করছিলাম সেটার ইন্টারেস্ট বকেয়া আছে কত টাকা? 3000 টাকা। তাহলে আমরা জানি কোন খরচ যদি বকেয়া থাকে খরচও বৃদ্ধি করতে হয়, দায়ও বৃদ্ধি করতে হয়। তাহলে কোন খরচ বকেয়া আছে? ইন্টারেস্ট নামক খরচ বকেয়া আছে, এই জন্য ইন্টারেস্ট নামক এক্সপেন্স কে আমরা বৃদ্ধি করব, এই জন্য যাবে হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট। আবার খরচ বকেয়া থাকার কারণে বকেয়া খরচ নামক দায় বৃদ্ধি করতে হবে, এই জন্য ইন্টারেস্ট পেয়েবলটাকে আমরা ক্রেডিট করব। পেয়েবল মানে বকেয়া, তো যাবেদা কি হবে? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। কত টাকা বকেয়া আছে? 3000 টাকা সুদ বকেয়া আছে, এই জন্য উভয় পাশে 3000 টাকা বসে যাবে। এখন আমরা এখানে দেখতেছি আমাদের এখানে ইন্টারেস্ট এক্সপেন্স নামে কোনো হিসাব আগে থেকে নাই, তার মানে এটা আবার নতুন করে লিখতে হবে ইন্টারেস্ট এক্সপেন্স। তো ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, তো অ্যাডজাস্টমেন্টের ডেবিট পাশে আমরা কত টাকা লিখব? 3000 টাকা লিখব। এরপর ইন্টারেস্ট পেয়েবল নামেও কোনো হিসাব আমাদের আগে থেকে নাই, এটাও নতুন করে লিখতে হবে। তো কি লিখব? ইন্টারেস্ট পেয়েবল, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। অ্যাডজাস্টমেন্টের ক্রেডিট পাশে আমরা 3000 টাকা বসাবো। তো এটা গেল। এবার আমরা 4 নাম্বার অ্যাডজাস্টমেন্টটা যাবেদা দিব। দেখো 4 নাম্বার কি বলা আছে? ইন্স্যুরেন্স এক্সপায়ার এট দ্য রেট অফ টাকা 1500 পার মান্থ। ইন্স্যুরেন্স প্রতি মাসে মেয়াদ উত্তীর্ণ হবে 1500 টাকা করে। তো আমরা অঙ্ক করতেছি 2015 সালের মার্চের 31 তারিখ পর্যন্ত, তাহলে 3 মাসের অঙ্ক করতেছি। 3 মাসের যদি অঙ্ক করি, এক মাসে যদি 1500 টাকা করে মেয়াদ উত্তীর্ণ হয়, পার মান্থ মানে প্রতি মাস, পার মান্থ মানে কি? প্রতি মাস। তাহলে 3 মাসে কত টাকা মেয়াদ উত্তীর্ণ হবে? 3 মাসে মেয়াদ উত্তীর্ণ হবে আমাদের 4500 টাকা, মানে 1500 গুণ 3, তাহলে 3 মাসে মেয়াদ উত্তীর্ণ হবে 4500 টাকা, মানে 4500 টাকা ইন্স্যুরেন্স খরচ হয়ে যাবে। তো এখানে আমাদের এই যে প্রিপেড ইন্স্যুরেন্স আছে 24000 টাকা, এটা থেকে 4500 টাকার ইন্স্যুরেন্স কি হয়ে যাবে? খরচ হয়ে যাবে। তাহলে এটার জন্য যাবেদা হবে কি? ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। টাকা কত লিখবো? 4500। তো এই যে 4500, এটা কেন ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট হয়েছে? কারণ আমাদের খরচ বৃদ্ধি পাইছে। এক্সপায়ার মানে কি? খরচ হয়েছে, তো খরচ বৃদ্ধি পাইছে, এই জন্য ইন্স্যুরেন্স এক্সপেন্সটাকে ডেবিট করলাম। আমরা জানি খরচ বৃদ্ধি পেলে ডেবিট, আর খরচ বৃদ্ধি পেলে সম্পদ হ্রাস পাবে। কোন ধরনের সম্পদ হ্রাস পাবে? প্রিপেড ইন্স্যুরেন্স নামক সম্পদ হ্রাস পাবে। তো সম্পদ হ্রাস পাইছে, এই জন্য প্রিপেড ইন্স্যুরেন্সটাকে আমরা ক্রেডিট করলাম। তো আমরা দেখতেছি জাবেদাতে যেহেতু ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, আমাদের এখানে ইন্স্যুরেন্স এক্সপেন্স নামে কোনো হিসাব আছে কিনা। তো আমরা দেখতেছি আমাদের এখানে ইন্স্যুরেন্স এক্সপেন্স নামে কোনো হিসাব আগে থেকে নাই, তাহলে এটা আবার নতুন করে লিখতে হবে। কি লিখতে হবে? ইন্স্যুরেন্স এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট। তো অ্যাডজাস্টমেন্টের ডেবিট ঘরে আমরা টাকাটা বসাবো। তো অ্যাডজাস্টমেন্টের ডেবিট ঘরে 4500 টাকা বসালাম। ক্রেডিট হচ্ছে কি? প্রিপেড ইন্স্যুরেন্স। তো প্রিপেড ইন্স্যুরেন্স আমাদের আগে থেকে আছে 4 নাম্বার কলামে, তো 4 নাম্বার সারিতে এই যে ইন্স্যুরেন্স প্রিপেড ইন্স্যুরেন্স আছে, এটা ক্রেডিট পাশে আমরা লিখবো হচ্ছে 4500 টাকা, যেহেতু জাবেদাতে ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট আছে আমাদের। তো এখানে আমরা 4500 টাকা লিখবো। প্রিপেড ইন্স্যুরেন্স যেহেতু ক্রেডিট আছে, এই জন্য আমরা প্রিপেড ইন্স্যুরেন্সে ক্রেডিট পাশে টাকাটা লিখলাম। তো এটা আমাদের শেষ। এখন আমরা 5 নাম্বার অ্যাডজাস্টমেন্টটা জাবেদা দিব। দেখো 5 নাম্বার অ্যাডজাস্টমেন্ট আমাদের কি বলা আছে? সার্ভিস প্রোভাইডেড মানে সেবা দেওয়া হয়েছে, বাট আনবিল কিন্তু বিল করা হয় নাই, এট মার্চ 31 টাকা 7500, মানে মার্চের 31 তারিখে আমরা সেবা দিছি 7500 টাকার, কিন্তু এখনো বিল করি নাই। এটার মানে হচ্ছে বাকিতে সেবা দিছি। তো বাকিতে সেবা দিলে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল নামক সম্পদ বৃদ্ধি পাবে। অ্যাকাউন্ট রিসিভেবল মানে কি? দেনাদার, এই জন্য দেনাদার নামক সম্পদ বৃদ্ধি পাবে, কারণ আমরা যাদের কাছে টাকা পাবো তাদেরকে অ্যাকাউন্ট রিসিভেবল বা বাংলায় সেটাকে দেনাদার বলি। এই জন্য অ্যাকাউন্ট রিসিভেবল নামক সম্পদ বৃদ্ধি পাবে। সার্ভিস রেভিনিউ নামক আয় বৃদ্ধি পাবে। সার্ভিস রেভিনিউ মানে হচ্ছে সেবা আয়। বাংলায় যদি জাবেদাটা বলি, জাবেদাটা হবে দেনাদার হিসাব ডেবিট, সেবা হিসাব ক্রেডিট। বাকিতে সেবা দিলে কত টাকা? এটা 7500 টাকা। তো উভয় পাশে 7500 টাকা বসে যাবে। তো
আমাদের জাবেদার ডেবিট পাশ হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। তো আমরা এখানে দেখি আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল আছে কিনা। 2 নাম্বার জাবেদাতে আছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। তো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট পাশে কত লিখবো? 7,500 টাকা লিখবো। ক্রেডিট হচ্ছে কি? সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তো আমরা দেখি আমাদের এখানে সার্ভিস রেভিনিউ আগে থেকে আছে কিনা। আছে 10 নম্বরে। তো সার্ভিস রেভিনিউ ক্রেডিট অ্যাডজাস্টমেন্টে ক্রেডিট পাশে 7,500 টাকা লিখবো। তো আমাদের সবগুলো অ্যাডজাস্টমেন্ট দেওয়া হয়ে গেছে। তো সবগুলো অ্যাডজাস্টমেন্ট দেওয়া হয়ে গেলে এখানে তোমরা শেষের দিকে আরো দুইটা ঘর লিখবা। একটা হচ্ছে নেট ইনকাম অর লস, নেট ইনকাম অর লস, আর একটা হচ্ছে ব্যালেন্স মানে টোটালের টাকা। এই ঘরগুলা তোমরা করে নিবা, তাহলে আমাদের পরের জিনিসগুলো আর প্রয়োজন নাই। এদের পর্যন্তই হচ্ছে আমাদের ম্যাথটা। এবার খেয়াল করে দেখো আমাদের পরবর্তীতে যে কাজটা আছে সেই কাজটা হচ্ছে আমাদের এখন যে কাজটা করতে হবে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা বের করতে হবে। তো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স আমরা কিভাবে বের করব? এই যে ট্রায়াল ব্যালেন্স আছে আর অ্যাডজাস্টমেন্ট আছে এই জিনিসগুলা যোগ বিয়োগ করে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা বের করব। তো যদি দুটোটা ডেবিট থাকে বা দুটোটা ক্রেডিট থাকে তাহলে যোগ হবে, একটা ডেবিট একটা ক্রেডিট হলে বিয়োগ হবে, তারপর যেটা বড় বিয়োগফল সেই পাশে বসবে। ডেবিট বড় হলে বিয়োগফল ডেবিট পাশে বসবে, ক্রেডিট বড় হলে ক্রেডিট পাশে বসবে। তো আমরা এখানে প্রথমে দেখতেছি ক্যাশ আছে আমাদের 1,14,000 টাকা, অ্যাডজাস্টমেন্টে কোনো ক্যাশ আছে নাই, তাহলে ক্যাশ আগের মতো যা আছে তাই থাকবে। কত থাকবে? ডেবিট পাশে 1,14,000 টাকা থাকবে। এরপর আমরা দেখতেছি এখানে অ্যাকাউন্ট রিসিভেবল আগে ডেবিট ছিল 56,200 টাকা, পরে ডেবিট আসছে আবার 7,500 টাকা। তাহলে যেহেতু দুটোটাই ডেবিট আমাদেরকে যোগ করতে হবে, যোগফল আবার ডেবিট পাশে লিখতে হবে। তো দুটোটা যদি যোগ করি এটা আসবে হচ্ছে 63,700 টাকা। তো ডেবিট পাশে লিখলাম। এরপরে সাপ্লাইজ দেখতেছি আমাদের এখানে ডেবিট 10,500 টাকা, অ্যাডজাস্টমেন্টে ক্রেডিট 3,000 টাকা আসছে। তাহলে একটা ডেবিট একটা ক্রেডিট হলে বিয়োগ করতে হবে। 10,500 থেকে 3,000 টাকা বিয়োগ করো, বিয়োগ করলে বিয়োগফল ডেবিট পাশে বসবে। কারণটা কি? ডেবিট বড়। তো আমরা যদি এটা বিয়োগ করি বিয়োগফল আসবে হচ্ছে 7,500 টাকা। এটা ডেবিট পাশে বসাবো কারণ আমাদের ডেবিটটা বড়। তারপরে প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট পাশে আছে আগে আছে 24,000 টাকা, অ্যাডজাস্টমেন্টে ক্রেডিট আসছে 4,500 টাকা। তাহলে বিয়োগ করতে হবে, বিয়োগফল ডেবিট পাশে বসবে কারণ ডেবিট বড়। তো 24,000 থেকে 3,000 বিয়োগ করলে 24,000 থেকে 3,000 না 4,500 বিয়োগ করব। 24,000 থেকে কত বিয়োগ করব? 4,500 বিয়োগ করব। তো 24,000 থেকে আমরা যদি 4,500 বিয়োগ করি তাহলে এটা আসবে আমাদের 19,500 টাকা। তারপরে দেখো আমরা এখানে দেখতেছি ইকুইপমেন্ট 3 লক্ষ টাকা, অ্যাডজাস্টমেন্টে কোনো ইকুইপমেন্ট আসে নাই, তাহলে ইকুইপমেন্ট আগের মতো যা আছে তাই থাকবে 3 লক্ষ টাকা। নোটস পেবল অ্যাডজাস্টমেন্টে আসে নাই, আগে ছিল 1 লক্ষ টাকা ক্রেডিট পাশে, তাহলে এখানেও এখন ক্রেডিট পাশে 1 লক্ষ টাকা থাকবে আগের মতো, এটার কোনো পরিবর্তন হবে না। তারপরে অ্যাকাউন্টস পেবল 1,23,500 টাকা আগে ছিল ক্রেডিট পাশে, এরপরে অ্যাডজাস্টমেন্টে কোনো আসে নাই, তাহলে আগের মতো ক্রেডিট পাশে 1,23,500 টাকা থাকবে। ক্যাপিটাল 2 লক্ষ টাকা, অ্যাডজাস্টমেন্টে কোনো ক্যাপিটাল আসে নাই, তাহলে ক্যাপিটাল আগের মতো ক্রেডিট পাশে কত টাকা থাকবে? 2 লক্ষ টাকা থাকবে। এরপর ড্রয়িং 6,000 টাকা, আগে ট্রায়াল ব্যালেন্সে 6,000 টাকা ছিল, অ্যাডজাস্টমেন্টে কোনো ড্রয়িং আসে নাই, তার মানে আগের মতো ডেবিট পাশে কত থাকবে? 6,000 টাকা থাকবে। সার্ভিস রেভিনিউ আগে ছিল মানে আগে ট্রায়াল ব্যালেন্সে ছিল 1,36,200 টাকা, পরবর্তীতে আবার অ্যাডজাস্টমেন্টে আসছে 7,500 টাকা, দুটোটাই ক্রেডিট। তাহলে দুটোটা যদি ডেবিট ডেবিট অথবা ক্রেডিট ক্রেডিট হয় তাহলে কি বলছিলাম? যোগ করতে হবে। যেহেতু এখন দুটোটা ক্রেডিট যোগ করতে হবে, যোগফল ক্রেডিট পাশে বসবে। তো দুটোটা যোগ করে যোগফল যদি ক্রেডিট পাশে বসাই আমাদের এটা আসবে হচ্ছে 1,43,700 টাকা, 1,43,700 টাকা। এরপর আমরা দেখতেছি স্যালারিস এক্সপেন্স আগে ছিল 22,000 টাকা, নতুন করে আসে নাই, তাহলে আগের মতো ডেবিট পাশে 22,000 টাকাই বসবে, আগে যেহেতু ডেবিট পাশে ছিল। ট্রাভেল এক্সপেন্স আগে ডেবিট পাশে 13,000 টাকা ছিল, নতুন করে আসে নাই, তাহলে আগের মতো ডেবিট পাশে 13,000 টাকা বসবে। রেন্ট এক্সপেন্স 12,000 ছিল, ট্রায়াল অ্যাডজাস্টমেন্টে আসে নাই, তাহলে আগের মতো ডেবিট পাশে 12,000 বসবে। মিসকুলিনিয়াস এক্সপেন্স এটা সংক্ষেপে লিখছি আমি, এটার ফুল নেম হচ্ছে মিসকুলিনিয়াস এক্সপেন্স, আগে ছিল 2,000 টাকা, অ্যাডজাস্টমেন্টে আসে নাই, তাহলে আগের মতো ডেবিট পাশে 2,000 টাকাই বসে যাবে।
এরপরে দেখো সাপ্লাইস এক্সপেন্স আগে ছিল না, নতুন করে অ্যাডজাস্টমেন্টে 3000 টাকা আসছে, তাহলে নতুন করে যে 3000 টাকা আসছে ডেবিট পাশে, এখানে ডেবিট পাশে 3000 টাকা বসে যাবে। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নতুন করে 1500 টাকা ডেবিট পাশে আসছে, এই 1500 টাকা বসে যাবে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নতুন করে ক্রেডিট পাশে 1500 টাকা আসছে, এই 1500 টাকায় বসে যাবে। তারপর হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স নতুন করে ডেবিট পাশে 3000 টাকা আসছে, এই 3000 টাকায় বসে যাবে। ইন্টারেস্ট পেবল নতুন করে 3000 টাকা ক্রেডিট পাশে আসছে, এখানেও ক্রেডিট পাশে 3000 টাকা বসে যাবে। ইন্স্যুরেন্স এক্সপেন্স নতুন করে ডেবিট পাশে 4500 টাকা আসছে, এখানেও 4500 টাকা বসে যাবে। এই হচ্ছে আমাদের অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা তৈরি করা হয়ে গেছে। এরপরে আমরা কি করব, ইনকাম স্টেটমেন্ট করব। ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট করব। দেখো ইনকাম স্টেটমেন্টে কোন জিনিসগুলো আসবে। ইনকাম স্টেটমেন্টে আসবে হচ্ছে আমাদের আয় ব্যয়গুলা, আয় ব্যয়গুলা। আর ব্যালেন্স শিটে আমাদের আসবে হচ্ছে সম্পদ, দায়, উত্তোলন, মূলধন, এই জাতীয় জিনিসগুলো আসবে ব্যালেন্স শিটে। আর ইনকাম স্টেটমেন্টে আসবে আয় ব্যয়গুলা। কোন জিনিসগুলা, আমরা যে এখানে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা বের করছি, এখন অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের যে হিসাবগুলো আছে, যেগুলা সম্পদ, মূলধন, সম্পদ, দায়, মূলধন, উত্তোলন থাকবে, সেগুলো আমরা সরাসরি কোথায় বসাই দিব, ব্যালেন্স শিটে বসাই দিব। আর যেগুলো আয় আর ব্যয়, মুনাফা জাতীয় আয় আর ব্যয়, সেগুলো আমরা ইনকাম স্টেটমেন্টে বসাবো। তো খেয়াল করে দেখো, ক্যাশ এটা সম্পদ, তাহলে এটা কোথায় বসবে, ব্যালেন্স শিটে বসবে। এখন ব্যালেন্স শিটে দেখো ডেবিটের ঘরে বসবে না ক্রেডিটের ঘরে বসবে, এগুলা চিন্তা করতে হবে না। তুমি এখান থেকে নিচ্ছ কোন ঘর থেকে, ডেবিট ঘর থেকে, তাহলে তুমি যেই ঘরে নিবা সেখানেও ডেবিট ঘরে বসবে। তো আমাদের ক্যাশ মানে হাতে নগদ, এটা সম্পদ, এটা ব্যালেন্স শিটে বসবে। কোন পাশে বসবে, ডেবিট পাশে বসবে। তারপর অ্যাকাউন্ট রিসিভেবল, এটাও সম্পদ। দেখো রিসিভেবল জাতীয় যা কিছু দেখবা সব সম্পদ, রিসিভেবল জাতীয় যা কিছু দেখবা সব সম্পদ। তো অ্যাকাউন্ট রিসিভেবল এটা সম্পদ, এটা ব্যালেন্স শিটে ডেবিট পাশে বসবে। তারপরে দেখো সাপ্লাইস, এটাও সম্পদ, তো এটাও ব্যালেন্স শিটে ডেবিট পাশে বসবে। এরপর হচ্ছে প্রিপেড ইন্স্যুরেন্স, অগ্রিম খরচ সবসময় সম্পদ। প্রিপেড ইন্স্যুরেন্স এটা একটা অগ্রিম খরচ, তো এটা সম্পদ, এটাও ব্যালেন্স শিটে বসবে। 19500 টাকা ব্যালেন্স শিটে ডেবিট পাশে। ইকুইপমেন্ট এটাও সম্পদ, এটা স্থায়ী সম্পদ, এটা ব্যালেন্স শিটে ডেবিট পাশে বসবে। তারপর হচ্ছে নোটস পেবল, এটা দায়। দেখো পেবল জাতীয় যত কিছু আছে সব দায়, পেবল জাতীয় যা কিছু দেখবা সব দায়, দায়গুলা ব্যালেন্স শিটে ক্রেডিট পাশে বসবে। তো নোটস পেবল এটা দায়, এটা ব্যালেন্স শিটে ক্রেডিট পাশে 1 লক্ষ টাকা। অ্যাকাউন্টস পেবল এটাও দায়, এটা ব্যালেন্স শিটে ক্রেডিট পাশে। তারপরে ক্যাপিটাল, এটা ব্যালেন্স শিটে, ক্যাপিটাল মানে মূলধন, মূলধন সবসময় ব্যালেন্স শিটে ক্রেডিট পাশে বসবে। তারপর হচ্ছে ড্রয়িং মানে উত্তোলন, এটা ব্যালেন্স শিটে ডেবিট পাশে বসবে, কারণ এখানে ডেবিট পাশে আছে। তারপরে সার্ভিস রেভিনিউ, এটা আয়, এটা ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট পাশে বসবে, কারণ এখানে ক্রেডিট পাশে আছে, আর আয় সবসময় ক্রেডিট পাশে বসে। এরপরে স্যালারিস এক্সপেন্স, এটা ব্যয়, এটা ইনকাম স্টেটমেন্টে ডেবিট পাশে বসবে। তারপরে ট্রাভেল এক্সপেন্স, এটাও খরচ, এটাও ইনকাম স্টেটমেন্টে ডেবিট পাশে বসবে। তারপর রেন্ট এক্সপেন্স, এটাও খরচ, এটা ইনকাম স্টেটমেন্টে ডেবিট পাশে বসবে। তারপরে মিসকুলিনিয়াস এক্সপেন্স, এটাও খরচ, এটা ইনকাম স্টেটমেন্টে ডেবিট পাশে বসবে। সাপ্লাইস এক্সপেন্স, এটাও খরচ, এটা ইনকাম স্টেটমেন্টে ডেবিট পাশে বসবে। তারপরে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, এটাও খরচ, এটা ইনকাম স্টেটমেন্টে ডেবিট পাশে বসবে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটা বিপরীত সম্পদ, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে বিপরীত সম্পদ, এটা ব্যালেন্স শিটে ক্রেডিট পাশে বসবে। তারপর ইন্টারেস্ট এক্সপেন্স, এটা খরচ, এটা ইনকাম স্টেটমেন্টে ডেবিট পাশে বসবে। তারপরে নোটস পেবল জাতীয় যা কিছু আছে সব দায়, দায়গুলা ব্যালেন্স শিটে ক্রেডিট পাশে বসবে 3000 টাকা। তারপরে ইন্স্যুরেন্স এক্সপেন্স, এটা খরচ, এটা ইনকাম স্টেটমেন্টে ডেবিট পাশে বসবে। এই হচ্ছে আমাদের বসানো কাজ শেষ। এবার আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে নেট ইনকাম বা নেট লস বের করতে হবে। এটা কোন জায়গা থেকে বের করব, নেট ইনকাম বা নেট লস মানে হচ্ছে নিট লাভ বা নিট ক্ষতি। তো এটা বের করবো আমরা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট থেকে। তো ইনকাম স্টেটমেন্টে আমাদের আগে দেখতে হবে ডেবিট পাশের যোগফল বড় না ক্রেডিট পাশের যোগফল বড়। তো আমরা দেখতেছি ক্রেডিট পাশের যোগফল হচ্ছে 1,43,700। 1 লক্ষ কত, 43,700। ডেবিট পাশে 22,000, 13,000, 12,000,
2000, 3000, 1500, 3000, 4000, 500 আসে। তো সবগুলা যোগ করলো 1,43,700 হওয়ার কথা না, আরো কম হবে। তার মানে এখানে আমাদের ক্রেডিট পাশের যোগফলটা বড়, এই জন্য যে পাশের যোগফল বড় সেই পাশের যোগফলটা ডেবিট ক্রেডিট দুই পাশে লিখতে হবে। যেহেতু ক্রেডিট পাশের যোগফল বড়, ক্রেডিট পাশের যোগফল হচ্ছে 1,43,700। তো এটা ক্রেডিট পাশেও লিখলাম, আবার ডেবিট পাশেও লিখলাম 1,43,700। এখন ডিফারেন্সের টাকাটা নেট ইনকাম বা নেট লসের ঘরে বসাবো। তো ডিফারেন্সের টাকাটা কিভাবে, এই যে টাকাগুলো আছে ডেবিট পাশে সবগুলা যোগ করে যোগফলটা কত থেকে বাদ দিয়ে দিব, 1,43,700 থেকে ডেবিট পাশে সবগুলা টাকার যোগফলটা বিয়োগ করে দিলে যে টাকাটা আসবে সেটা ডেবিট পাশে নেট ইনকামের ঘরে বসাবো। তো নেট ইনকামের ঘরে 1,43,000 থেকে ডেবিট পাশে সবগুলা টাকা বিয়োগ করলে আসবে হচ্ছে 82,700 টাকা। এই 82,700 টাকা এখানে বসাই দিব। এবার দেখো, নেট ইনকাম যদি ইনকাম স্টেটমেন্টে ডেবিট পাশে বসে, ব্যালেন্স শিটে বসবে ক্রেডিট পাশে। আর ইনকাম স্টেটমেন্টে যদি ক্রেডিট পাশে বসে, ব্যালেন্স শিটে বসবে ডেবিট পাশে। আর নেট ইনকামটা আমরা কিভাবে বের করব, যেদিকে টাকা কম ওই কমের ডিফারেন্সটা নেট ইনকামের ঘরে বসাবো। ঠিক আছে, ওই ট্রায়াল ব্যালেন্স তোমরা রেওয়ামিল যেভাবে করো সেম ওইরকম করে করতে হবে। আর নেট ইনকামটা যদি ইনকাম স্টেটমেন্টে ডেবিট পাশে বসে, ব্যালেন্স শিটে বসবে ক্রেডিট পাশে। এখন যেহেতু আমরা ডেবিট পাশে বসাইছি, ব্যালেন্স শিটে এখন এটাকে আমরা ক্রেডিট পাশে বসাবো, 82,700 টাকা। এখন আমাদের অঙ্কটা যদি সঠিকভাবে হয়ে থাকে তাহলে এখন আমাদের ব্যালেন্স শিটের যোগফল ডেবিট ক্রেডিট দুই পাশ মিলে যাবে। তো আমরা যদি ব্যালেন্স শিটে ক্রেডিট পাশে সবগুলা যোগ করি, আমাদের যোগফল আসবে হচ্ছে 5,10,700। তো আমাদের ডেবিট পাশের যোগফল আসবে 5,10,700। তাহলে আমাদের অঙ্কটা মিলে গেছে। তো এখন কাজ কি, এখন কাজ হচ্ছে প্রত্যেকটা কলামের এভাবে যোগফলগুলো বের করে করে করতে হবে। তো দেখো তোমাদের যেহেতু ব্যালেন্স শিটটা মিলে গেছে, তার মানে এখানে প্রত্যেকটা জিনিসের ডেবিট ক্রেডিটে একই রকম যোগফল আসবে। তো তোমরা আর চেক করার প্রয়োজন নাই, যে কোনো একটা কলাম যোগ করে দুই পাশে লিখে দিবা, হয় ডেবিটটা যোগ করবা নয়তো ক্রেডিটটা যোগ করবা, যোগ করে দুই পাশে লিখে দিবা, আর দুই পাশে সেম আসবে। যদি ভুল থাকতো তাহলে আমাদের এখানে ব্যালেন্স শিটটা মিলতো না। তাহলে এখানে আমরা যদি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স যদি ক্রেডিট পাশে কম আছে, ক্রেডিট গুলো যদি যোগ করি তাহলে আমাদের যোগফল আসবে 5,71,700 টাকা। তো এখানেও লিখে ফেলবো 5,71,700 টাকা। এরপরে দেখো অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে আমরা যদি ক্রেডিট পাশটা যোগ করি, যোগফল আসবে হচ্ছে 19,500 টাকা। তো ডেবিট পাশও বসাই দিব 19,500 টাকা। আর ট্রায়াল ব্যালেন্সের গুলা যোগ করার প্রয়োজন নাই, ট্রায়াল ব্যালেন্সের যোগফল গুলা প্রশ্নে দেওয়া থাকবে, তারপরে যদি যোগ করো যোগ করতে পারো। তো ট্রায়াল ব্যালেন্সের যোগফল হচ্ছে 5,59,700 টাকা। তো এখানে দুই পাশে বসাই দিবা 5,59,700 টাকা। তো আমাদের ম্যাথটা শেষ। তো আশা করি তোমরা সবাই ম্যাথটা বুঝতে পারছো। তারপরে যদি কোনো সমস্যা থাকে জানাবা। আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবা। ওকে, আল্লাহ হাফেজ।